নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 96তম ক্লাস, যা 17 জানুয়ারি 2021 সালে প্রথম শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। বিখ্যাত সিন্ধু উপত্যকার স্থান মহেঞ্জোদারো প্রথমবারের মতো কোন বিশিষ্ট ভারতীয় প্রত্নতাত্ত্বিক দ্বারা খনন করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি 1929 সালে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক স্থানটি প্রথম খনন করেন। পরবর্তী প্রশ্ন, কোনটি কারেন্টের তাপীয় প্রভাবের উপর ভিত্তি করে তৈরি নয়? তো দেখো, ভাল্ব কিন্তু তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। বৈদ্যুতিক ইস্ত্রি, এখানেও কিন্তু তাপ উৎপন্ন হয়। বৈদ্যুতিক কেটলি, এখানেও কিন্তু তাপ উৎপন্ন হয়। কিন্তু কারেন্টের প্রভাবে যেটা তাপ উৎপন্ন হয় না সেটা হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা। বৈদ্যুতিক ঘণ্টায় কোনো তাপ উৎপন্ন হয় না। ড্যাশ কলকাতায় অবস্থিত, যা পারমাণবিক শক্তি উন্নয়নের সাথে সম্পর্কিত একটি ভারতীয় সংস্থা। তাহলে কোন পারমাণবিক শক্তি উন্নয়ন সংস্থা কলকাতায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারটি কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভারতীয় হাইওয়ে নেটওয়ার্কের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোরের সংযোগস্থল হিসাবে পরিচিত? তাহলে কোন জায়গা উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম যে করিডোর তার সংযোগস্থল হিসাবে পরিচিত? তো সঠিক উত্তর হবে ঝাঁসি। তো দেখো, ভারতের উত্তর দক্ষিণ করিডোর হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতের উত্তর দক্ষিণ করিডোর। আর পূর্ব পশ্চিম করিডোর হচ্ছে শিলচর থেকে পোরবন্দর, ঠিক আছে। চলো নেক্সট। নিচের মধ্যে কে একজন সুইস পেশাদার টেনিস খেলোয়াড় যিনি 8টি উইম্বলডন শিরোপা এবং টানা 5টি ইউএস ওপেন শিরোপা জিতে রেকর্ড করেছেন? তো সুইস বলতে বোঝায় সুইজারল্যান্ড, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে রজার ফেডেরার। রজার ফেডেরার তিনি একজন সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড় যে 8টি উইম্বলডন শিরোপা এবং টানা 5টি আমেরিকান বা ইউএসএ ওপেন শিরোপা জিতে রেকর্ড করেছেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মুক্তার শহর হিসাবে পরিচিত? কোন শহরকে মুক্তার শহর বলা হয়? তো সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার শহর। চল নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নির্ধারণ করে কিভাবে বিভিন্ন প্রোগ্রামে ইন্টারনেট ডেটা আদান প্রদান করে? তো এটি কে নির্ধারণ করে? তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটি ইন্টারনেটের ডেটা আদান প্রদান করে। পরবর্তী প্রশ্ন, বর্তমান সুপ্রিম কোর্টের
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এর আগে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রধান বিচারপতি ছিলেন? বর্তমান সঞ্জীব খান্না তিনি সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি। তো এর আগে 50তম প্রধান বিচারপতি ছিলেন DY চন্দ্রচূড়। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন হরপ্পান স্থানটি কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত নন? তো সঠিক উত্তর হবে মান্ডো। তো এই স্থানটি কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত নয়। চানহুদারো, বালাকোট এবং নাগেশ্বর এই স্থানগুলো কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত। ইসরো এর সবচেয়ে শক্তিশালী রকেট GSLV মিক 3 এর ডাকনাম কি? তো GSLV মিক 3 এর ডাকনাম হচ্ছে ফ্যাট বয়। ফ্যাট বয়, ইসরো সবচেয়ে শক্তিশালী রকেটের ডাকনাম ফ্যাট বয়। পরবর্তী প্রশ্ন, কারেন্ট পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে ড্যাশ বলা হয়? তো কারেন্ট পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি হচ্ছে অ্যামিটার। অ্যামিটার যা কারেন্ট পরিমাপের জন্য ব্যবহৃত হয়। জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব কে তৈরি করেন? তো জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি তৈরি করেছিলেন ম্যালথাস। তো সঠিক উত্তর হবে ম্যালথাস। পরবর্তী প্রশ্ন, 1944 সালে কে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং হরপ্পা খননকার্য পরিচালনা করেন? তো তিনি হলেন মার্টিমার হুইলার। মার্টিমার হুইলার, যিনি 1944 থেকে 1948 সাল পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন বা দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। যে খালটি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে তা হলো ড্যাশ? তো ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করে সুয়েজ খাল। সুয়েজ খাল যা ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে। প্লাস্টার অফ প্যারিস সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? দেখো একে কি বলেছে, এতে প্লাস্টার অফ প্যারিস আলংকারিক নকশা তৈরি করতে ব্যবহৃত হয়, এটা ঠিক আছে। জলে ভিজলে প্লাস্টার অফ প্যারিসের পরিবর্তন হয় না, তো এটা কিন্তু ভুল রয়েছে। তো আমাদের চেয়েছে কোনটা ভুল সেটা। তো জলে ভিজলে প্লাস্টার অফ প্যারিসের পরিবর্তন হয় না, এটা ভুল রয়েছে, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। আর কি, প্লাস্টার অফ প্যারিস সাদা, এটাও ঠিক। আর ভাঙা হাড় মেরামতের জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়, এটাও ঠিক। চলো নেক্সট। লোকসভার প্রথম মহিলা স্পিকার হিসেবে কে নিযুক্ত হন? তো ভারতের লোকসভায় প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার। মীরা কুমার ভারতীয় লোকসভায় প্রথম মহিলা স্পিকার। বর্তমানে স্পিকার রয়েছেন ওম বিড়লা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি ক্ষমা, বরখাস্ত, শাস্তি মুকুব বা স্থগিত করতে পারেন? মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তির সাজাও মুকুব করতে পারেন। তো কোন ধারার কথা এখানে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে ধারা 72। তো ধারা 72-এর অধীনে রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিকেও সাজা মুকুব করতে পারেন। চলো নেক্সট। রাউরকেলা, ভিলাই, বোকারো, বিশাখাপত্তনম ইত্যাদি কেন্দ্রগুলো হলো কি? তো এগুলো হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। রাউরকেলা, ভিলাই, বোকারো, বিশাখাপত্তনম এগুলো হচ্ছে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, ড্যাশ জাতিসংঘের
বিশেষায়িত সংস্থা যা আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নির্দেশনা ও সমন্বিত করে। তো জাতিসংঘের কোন সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করে? তো সঠিক উত্তর হবে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই সংস্থাটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে থাকে। ঠিক আছে, তো তোমাদের প্রশ্ন আছে কি, জাতিসংঘের কোন সংস্থাটি আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ে কাজ করে? তো তখন উত্তর হয়ে যাবে হু। পরবর্তী প্রশ্ন, স্টার্ট আপ ইন্ডিয়া হলো ড্যাশ মন্ত্রকের মূল উদ্যোগ। তো কোন মন্ত্রকের উদ্যোগ হলো স্টার্ট আপ ইন্ডিয়া? তো সঠিক উত্তর হবে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মূল উদ্যোগ। স্টার্ট আপ ইন্ডিয়া 2016 সালে ভারত সরকার কর্তৃক, তো ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রক কর্তৃক চালু করা হয়েছিল। চলো নেক্সট, কোন দুটি স্থান জাতীয় সড়ক NH-44 দ্বারা সংযুক্ত? NH-44 ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক। তো এটি সংযুক্ত করে শ্রীনগর এবং কন্যাকুমারীকে। ঠিক আছে, তো NH-44 শ্রীনগর এবং কন্যাকুমারী এই দুটি স্থানকে সংযুক্ত করে। আর NH-44 হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। পরবর্তী প্রশ্ন, গিফেন পণ্য নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো গিফেন পণ্য হলো যেখানে দাম বৃদ্ধির সাথে সাথে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো গিফেন পণ্য বলতে বোঝায় যেখানে দাম বৃদ্ধির সাথে সাথে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। চলো নেক্সট, কোন ধরনের চিনি ফল মিষ্টি করার জন্য দায়ী? তো ফল মিষ্টির জন্য দায়ী হচ্ছে কোনটি? তো সঠিক উত্তর হবে ফ্রুক্টোজ। ফল মিষ্টির জন্য দায়ী হচ্ছে ফ্রুক্টোজ। প্রকল্পটি 1 মে 2016 তারিখে চালু হয়েছে। ঠিক আছে, 1 মে 2016 সালে হবে। ঠিক আছে, তা ভুলে গেছে, 1 মে 2016 সালে চালু করা হয়েছে, যা দারিদ্র্য সীমার নিচের পরিবারের মহিলাদের বিনামূল্যে LPG সংযোজন প্রদান করে। তা হলো কি? তো প্রকল্পটি হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যা 1 মে 2016 সালে চালু হয়েছিল। আর এর ফলে দারিদ্র্য সীমার নিচে পরিবারের মহিলাদের বিনামূল্যে LPG সংযোগ প্রদান করে। ঠিক আছে, ড্যাশ ভারতের একটি দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান যারা সরকারি কর্তৃপক্ষের অপশাসনের বিরুদ্ধে ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের উপর তদন্ত করে। তো কোন প্রতিষ্ঠানটি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে? তো সঠিক উত্তর হবে লোকপাল। লোকপাল, যা সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তার তদন্ত করে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? তো সঠিক উত্তর হবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কোনো সার্চ ইঞ্জিনের উদাহরণ নয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক? দেখো, এই উত্তরটি কিন্তু আমি দুটো প্রশ্নর আগেই আমি করে দিয়েছি। তো সঠিক উত্তর হবে NH-44। NH-44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। NH-44 যা সংযুক্ত করে শ্রীনগর ও কন্যাকুমারীর মধ্যে, শ্রীনগর এবং কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করে এই NH-44। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভারতীয় পেন্টিং শৈলী যা খাঁটি সোনা এবং মূল্যবান পাথরের অলঙ্করণ ব্যবহার করে এবং হিন্দু দেবতাদের, বিশেষ করে ভগবান কৃষ্ণকে চিত্রিত করে। তো এখানে কোন পেন্টিংয়ের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে তাঞ্জোর পেন্টিংস।
তাঞ্জোর পেন্টিংস, এই তাঞ্জোর পেন্টিংসের বিশেষত্ব হলো ভগবান কৃষ্ণকে চিত্রিত করা। নিচের কোন পর্বত শ্রেণীটি ভাস পর্বতের উদাহরণ? তো সঠিক উত্তর হবে হিমালয়। হিমালয় পর্বতমালা হলো ভাস পর্বতের উদাহরণ। ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গের জন্য জায়গা হিসাবে ড্যাশ গ্রামটি পরিষ্কার করা হয়েছিল। তো ফোর্ট উইলিয়াম দুর্গটি যেখানে নির্মিত হয়েছিল, তো সেখানে কোন গ্রাম ছিল? তো সঠিক উত্তর হবে গোবিন্দপুর। গোবিন্দপুর ফোর্ট উইলিয়াম যেখানে নির্মিত হয়েছিল সেখানে কিন্তু গোবিন্দপুর গ্রাম ছিল। দেখো 1696, ঠিক আছে, ভুলে গেছে, 1696 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নির্মিত হয় এই ফোর্ট উইলিয়াম দুর্গ। তো ফোর্ট উইলিয়াম দুর্গ কাজ শুরু হয়েছিল কত সালে? 1696 সালে। 1696 সালে এই ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ শুরু হয়েছিল। দুর্গটি ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। একটি ভোল্টামিটার একটি যন্ত্র যা ড্যাশের উপস্থিতি শনাক্ত করে। তো ভোল্টামিটার কিসের উপস্থিতি শনাক্ত করে? বিভব পার্থক্য। বিভব পার্থক্য এটি শনাক্ত করে কে? ভোল্টামিটার। তিনি বিশ্বের প্রথম রোবট যিনি একটি দেশের পূর্ণ নাগরিক হয়েছেন, সে কে? তো বিশ্বের প্রথম রোবট যে একটি দেশের পূর্ণ নাগরিক হয়েছেন, তো সে হলো সোফিয়া। সোফিয়া বিশ্বের প্রথম রোবট যা কোনো দেশের নাগরিকত্ব পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ বায়োস্ফিয়ার রিজার্ভ 2018 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত ভারতের 11তম বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে উঠেছে। তো কোন বায়োস্ফিয়ার রিজার্ভের কথা এখানে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি 2018 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত হয়ে ভারতের 11তম বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে উঠেছে। 22 জুলাই 2019 কোন স্থান থেকে চন্দ্রযান-2 উৎক্ষেপণ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে শ্রীহরিকোটা হাই অল্টিটিউড রেঞ্জ। শ্রীহরিকোটা হাই অল্টিটিউড রেঞ্জ থেকে চন্দ্রযান-2 22 জুলাই 2019 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। আর চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হয়েছিল 2023 সালের 14 জুলাই। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের টোকিও শহরে। জাপানের টোকিও শহরে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত। ড্যাশ সালে বোম্বে দাক্ষিণাত্যে প্রথম রাজস্ব বন্দোবস্ত কার্যকর হয়? তো কোন সালে বোম্বে দাক্ষিণাত্যে প্রথম রাজস্ব বন্দোবস্ত কার্যকর হয়? তো সঠিক উত্তর 1820 সালে। শেষ প্রশ্ন, ড্যাশ যুদ্ধকালীন সময়ে বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান? তো সঠিক উত্তর পরমবীর চক্র। পরমবীর চক্র যুদ্ধকালীন সময়ে বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।